দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে আজকের এই আয়োজনে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন অতিথি। আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং তার পাশে রয়েছেন ডক্টর শাহজাহান সাজু, সাবেক জেলা জজ, এবং আমার ডান পাশে রয়েছেন জনাব রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আর মাত্র কয়েক ঘন্টা পর, অর্থাৎ রাত পোহালেই ভোট। এই ভোট কি শুধুই ভোট, নাকি গণতান্ত্রিক যেই উত্তরণের পথ সেটার একটা অগ্নি পরীক্ষা, নাকি গণভোটের মধ্য দিয়ে যেই অধিকার, আরও কোনো বড় অধিকার প্রতিষ্ঠার লড়াই, যে লড়াইয়ের ফলাফল মিলবে আগামীকাল ভোটের মাধ্যমে, জনরায়ের মাধ্যমে? সেই সব প্রশ্নের বিশ্লেষণ শুনবো আমরা অতিথির কাছ থেকে। শুরুতে জানতে চাইব জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে। আমরা দেখছি যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে বেশ শান্তিপূর্ণভাবেই রয়েছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ। যদিও আমরা দেখছি যে টাকা পরিবহন কিংবা বিতরণের অভিযোগে কয়েক জায়গায় কয়েকজনকে আটক করা হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামাতের জেলা জামাতের আমিরের আটকের ঘটনা। সব মিলিয়ে কেমন দেখছেন ভোটের পরিবেশ? আর এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো একের পর এক দেখছি, বিশেষ করে অর্থ পরিবহন নিয়ে বেশ আলোচনা, সেটাকেই কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহযোগী আলোচক এবং যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদেরকে শুভেচ্ছা। আমি শুরুতেই বলি যে রাত পেরোলেই আমাদের অনেক আরুদ্ধ একটা নির্বাচন, আমার কাছে মনে হয় এটা স্বপ্নের নির্বাচন। কারণ ১৬-১৭ বছর ধরে এই দেশের ছাত্র জনতা, পেশাজীবী সকলে একটা ভালো নির্বাচনের প্রত্যাশায় গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে, জেলে গেছে। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যারা কত পতিত সরকার কর্তৃক নির্যাতিত হয় নাই, নিপীড়নের শিকার হয় নাই। তো সেই কারণে এর মুখ্য বিষয় ছিল একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধিত্বমূলক একটি সরকার বা ভালো একটা সরকার তৈরি হোক। সেইটি সম্ভাবনাটা একেবারে রাত পেরোলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেই নির্বাচন বিঘ্নিত হোক, কোনো সুস্থ বিবেকবান গণতন্ত্র প্রিয় মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, এটা প্রশ্নই ওঠে না। সেই কারণে এই যে নির্বাচনের জারাট অর্থ বিতরণ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যতদূর সম্ভব সেটা প্রতিহত করার চেষ্টা করছে, তো এটা আমার মনে হয় শক্ত হাতে তাৎক্ষণিক বিবেচনায় এটা ছাড় তো প্রশ্নই ওঠে না। মানে জামাত সহ যারা এই অপরাধ করুক না কেন, এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে কোন জায়গায় বললেন যে অফিসের ভিতরে টাকা পাওয়ার কারণে তাৎক্ষণিক বিচারে তাদের বোধহয় একটা সাজা দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে। তো এই জিনিসগুলো তাৎক্ষণিকভাবে বিচারকরা আদালত বসাতে পারে, অপরাধীদেরকে জেলখানায় পাঠাতে পারে, কারণ এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। আর কোনোভাবে যদি ছাড় পেয়ে যায় তাহলে আমাদের আরাধ্য যে স্বপ্নের নির্বাচন বিঘ্নিত হবে। সেই কারণে অপরাধীর সঙ্গে কোনো রকম আপোষের কোনো সুযোগ নাই। সৎ ব্যক্তি, সৎ মানুষের ভোটে যারা দাবিদার, তাদের এইসব ক্রিয়াকর্ম দেখে আমি ছাত্রজীবনতে রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তো তাদের এই চেহারা দেখে, কর্মকাণ্ড দেখে, সংবাদ দেখে, মানে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় ৭১-এর কথা বলি, এই গোষ্ঠীটাই বা এই দলটাই সেই সময় মানে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এটা নৃশংস গণহত্যা যেটা ওই সময় হয়েছিল ২৫শে মার্চ, মানে যে ঘটনাগুলো, এরাই অস্ত্রবাজি করছে, এরাই রাজাকার, আল বদর, আল শামস। মুসলিম লীগের কিন্তু খুব একটা আমি দেখি নাই, কিন্তু এরা করছিল। এই জামাত বলে যে দলটির কথা আজকে পত্রপত্রিকা আসছে, সেহেতু এরা যেভাবে মানে সারা মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচার প্রপাগান্ডা, আমি যেটা শুনছি সত্য মিথ্যা জানি না, যেটা বড় অর্থ এই মিডিয়ার ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে এরা বিনিয়োগ করছে। এটা কি যে কোনোভাবে নির্বাচনে বিজয়ী হতে? শুধু নির্বাচনে না, মানে প্রতিপক্ষকে এমনভাবে যদি কোনো কারণে যদি কেউ ভিউয়ার্স বাড়াতে চায়,
আর তার ধৈর্য মানে থাকে, তাহলে জামাতের বিরুদ্ধে একটা কথা বললে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। মানে এমন কথা নাই, এত নোংরা প্রসঙ্গ নাই এরা সেই মানে ওই জায়গাটা বলো, সেই জায়গায় তাদের ধর্ম কাজ করে না। তাদের মাথার টুপি, দাড়ি, ইসলামী লেবাস, মানে আমাদের কাছে আমাদের দেশের বড় অংশ মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। কিন্তু এই ওদের কাছে যে ধর্মের আচরণটা আমরা পাই, মানে শুনেন, একটা ভালো মানুষকে না যে মুসলমানও বলা লাগে না, হিন্দু বলা লাগে না, ওই ধর্মে খ্রিস্টানও বলা লাগে না। আর ওরা যা করে এটা হচ্ছে ধর্মকে শুধু ছোট করে না, বুঝছেন, এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে, কখনো কখনো মনে হয় যে কোন যেন আলেমী বলছে যে এগুলো মানুষরূপী শয়তান। আমার মনে হয় এই আলেম, আমার নামটা ঠিক মনে হচ্ছে না, বিখ্যাত আলেমই বলেছেন, সম্ভবত ওই যে হাফিজি হুজুর বোধহয় তার উত্তরসূরি বোধহয় এই কথাটা বলেছে। তা আমার কাছে মনে হয়েছে এইসব নোংরামি বাদ দিই, আমাদের যেহেতু রাত পেরোলে ইলেকশন, মানুষ যাকে ভোট দিবে, আমি যেমন একটা দল করি, বিএনপি করি, আমি তো ধানের শীষ, বেগম জিয়া, আমাদের শহীদ জিয়া রহমান, তারেক রহমান সাহেব এখন নেতৃত্ব দিয়েছেন, আমি বলবো, কিন্তু পছন্দটা তো হচ্ছে ভোটারের। কিন্তু তারা এই পছন্দ না, জোর করেই তারা ভয় দেখিয়ে অথবা ধর্মের অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে তারা ভোটটা নিতে চায়। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এতটাই সচেতন এই ভোটের ক্ষেত্রে, যেমন 70-তে বা পরবর্তী সময় কাকে ভোট দিতে হবে এটি কিন্তু কেউ প্রভাবিত করতে পারেনি। ভোটাররা ভোটের ক্ষেত্রে অত্যন্ত সজাগ, মানে তারা বিবেকবান এবং তারা ভোট দিতে কখনো ভুল করেন, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু তাদের একটা অভিযোগ যে বিএনপি অনেক ক্ষেত্রে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। যদি কোনো জায়গায় এই ধরনের অভিযোগ আসে, আমি একেবারে পরিষ্কার করে বলবো যে এটি আমলে নেওয়া যাবে না, এটা প্রতিবাদ করতে হবে। এরা বিএনপির নামধারী হতে পারে, এটা বিএনপি না। এরা বিএনপির নামধারী, ওই যে আওয়ামী লীগের নতুন নতুন কিছু লোক এসে বিএনপির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এরা বিএনপি যেতে 17 বছর 18 বছর ধরে যারা লড়াই করছে, কিসের জন্যই তাদের ভয়ভীতি দেখাতে হবে? তারা মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, তাদের কেন ভোট রিগিং করতে হবে? জি, জনাব শাহজাহান সাজু, আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে প্রধান নির্বাচন কমিশনের আহ্বান জানিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে সবাইকে স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, তার এই আহ্বানটা আসলে কতটা তাৎপর্যপূর্ণ? সরকার তো ঐতিহাসিকভাবে একটি সুন্দর একটা সফল একটা নির্বাচন উপহার দিতে চায়, তারা তো সেই প্রতিশ্রুতি বারবার দিচ্ছিলেন, আমরা কি আসলে ঠিক সেই দিকেই এগুচ্ছি? অবশ্যই, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলে আসছেন এইটা একটা ঐতিহাসিক নির্বাচন এবং এইটা একটা এমন একটা উদাহরণ সৃষ্টি করবে যে মানুষ দীর্ঘদিন এই নির্বাচনটাকে মনে রাখবে, কারণ এটা একটা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। এটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা। এবং যে সরকার আছে তারা তো কোনো দলীয় সরকার না, কেউ মনে মনে যে কাউকে ভোট দিতে পারে সেটা অন্য সমর্থন হতে পারে, কিন্তু দলীয়ভাবে এই সরকার কারো পক্ষপাতিত্ব করার কথা না এবং তারা কোনো রাজনৈতিক দলকে ওন করে না। এখন সেই একই জিনিসের প্রতিধ্বনি করেছেন চিফ ইলেকশন কমিশনার। আর সরকার কি বলুক বা না বলুক, প্রধান নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ, অন্যান্য কমিশনারগণও সাংবিধানিক পদ, তারা শপথবদ্ধ। তো এখন তাদের তো দায়িত্বই হচ্ছে শপথের অন্তর্ভুক্ত কারো প্রতি রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাজও করবেন না। তো সেই তাদের সম্মিলিত প্রয়াস, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার মহোদয় বলেছেন যে নির্বাচন সুন্দর, স্বচ্ছ, ভালো হবে এবং এটা ভালো নির্বাচন হবে, এ প্রত্যাশা তো উনি করতেই পারেন। আর একটা ব্যাপার, আমি নির্বাচন কমিশনে 4 বছরের বেশি ছিলাম, ওখানে কাজ করেছি, হেড অফ দি লিগ্যাল উইং। তো ওখানে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আসলে নির্বাচন কমিশনের ভূমিকাটা যত না, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভূমিকা হচ্ছে মাঠ লেভেলে যে সমস্ত রিটার্নিং অফিসাররা কাজ করেন, পুলিশ অফিসাররা কাজ করেন, কনস্টেবল আছেন, এদের তো আর অত ক্ষমতা থাকে না, কিন্তু পুলিশ অফিসার আপ টু ইন্সপেক্টর অফ পুলিশ স্টেশন বা ওসি যারা আছে এই পর্যন্ত যারা থাকে এবং সুপিরিয়র কমান্ড পোস্টে যারা থাকে, বিশেষ করে ডিপ্লয়েড আছে আর্মি, বিজিবি, অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু আমরা দেখছি যে এইবার হয়তো সর্বোচ্চ সংখ্যক প্রায় 9.5 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে,
তাহলে এই যে বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে সেই জায়গায় কি নির্বিঘ্ন হতে পারে বলে মনে করেন? অবশ্যই আমি এখনো আশাবাদী। এবং আরেকটা ব্যাপার, সাউথ এশিয়ান ইলেকশনের ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতা, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশই তো সবচেয়ে জনবহুল। শ্রীলঙ্কা ছোট দেশ, তাদের ডেমোক্রেসি আছে, বা নেপালে শুধু রাজনৈতিক আন্দোলন হয়, কিন্তু ভোটের ব্যাপারে কোনো রিগিং বা মারামারি এটা কিন্তু শোনা যায় না। তবে আমাদের এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশে আমাদের স্বাধীনতার পর থেকে যে নির্বাচন, 70 সালের নির্বাচন আমরা বাদ দিয়ে আমাদের স্বাধীনতার পরে যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনই প্রশ্নযুক্ত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। তো কাজেই সেগুলার ইতিহাস এবং সেগুলোর সমস্ত সাক্ষ্য প্রমাণ সবার কাছেই আছে। অনেকে বই পুস্তকে লিখেছেন, কেউ ভিডিও আছে, কারো প্রমাণ আছে। কিন্তু এবারের নির্বাচনটি একটা আলাদা ধরনের সরকারের অধীনে হচ্ছে, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, নির্বাচনের সময় কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে বড় কারচুপি, কেউ বলেছে অনেক বড় ধরনের নির্বাচনী যে বিচ্যুতি সেটা হয়েছে। কিন্তু এইবারের নির্বাচনটা সে ওই অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু আমাদের কোনো কেয়ারটেকার গভর্নমেন্টও না, আর সাংবিধানিকভাবে পলিটিক্যাল কোনো গভর্নমেন্টও না। কাজেই এই সরকারের অধীনে নির্বাচনটা তো অত্যন্ত সুন্দর, স্বচ্ছ, সাবলীল হবে, সেটা আমি প্রত্যাশা করি। একই সঙ্গে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এগুলা কিন্তু এই সাউথ এশিয়ান ইলেকশন পার্সপেক্টিভে এটা খুব বড় ধরনের কোনো বিষয় না। কিন্তু এগুলা তো হতেই পারে, একদল আরেকজনের বিরুদ্ধে বলবে, তারপরে এই দল ওই দলের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর কিছু প্রাণহানিও হয়েছে, তবে এই প্রাণহানিটা অন্যান্য সময়ের তুলনায় আমি মনে করি কম। আর নির্বাচন যেহেতু 5 বছর পরে হয়, সবাই একটু ক্ষমতায় যেতে চায়, তারপরে ব্যাপার হচ্ছে যে প্রার্থী যত না করে তার চেয়ে দলীয় সমর্থকরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে এই কাজগুলো করে। তা আমি এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে এবং যা ঘটেছে, আমি তারপরে বলতে পারি এরপরেও এই নির্বাচনটা অনেক সুন্দর, স্বচ্ছ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এবং আশা করি এটি একটি ঐতিহাসিক নির্বাচনই হবে। জি, আমি তেমন প্রত্যাশাই করছি। জনাব রনি, আপনি যদি একটু যোগ করতে চান, এই যে আমরা দেখলাম যে বিপুল পরিমাণ অর্থসহ জামাত নেতা আটক এর ঘটনাটা, যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা একটা সাজানো নাটক। প্রশ্ন হচ্ছে এই যে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ পরিবহনের কেন দরকার পড়লো? যদি এটা ব্যবসায়িক, শুধুই ব্যবসায়িক অর্থে এই অর্থটা হয়ে থাকে, সেটাও কি ইলেকশনের আগ মুহূর্তে এটা যৌক্তিক? দেখেন, এর আগে আমি যে কথা বলছিলাম যে জামাতের সমালোচনা করলে আপনার কোনো চরিত্র থাকবে না, এবং জামাত কোনো একটা সাধারণ দল না। কেন সাধারণ দল না? কোনো সাধারণ মানুষের হাতে তো জান্নাতের টিকিট থাকতে পারে না। জান্নাতের টিকিট কি যার তার কাছে থাকতে পারবে? আপনার আমার কাছে সাধারণ কোনো পাপী লোকের কাছে থাকতে পারে না। ফলে এরকম একটা দলের সমালোচনা আমার মুখ দিয়ে আপনি আর বাইর করেন না, এটা আমি বাদ দিছি করা। সেক্ষেত্রে কি টিকিট থেকে বঞ্চিত হ্যাঁ, হবেন? সে টিকিট থেকে এই ভয় সবারই থাকে, তাই না? তো এই সমালোচনার দরকার নেই। দেখেন, তারা এখন এটাকে প্রথম দেখেন, তারা এখানে আপনার সাথে লাস্ট যে আমি আলোচনা করলাম, তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না। তারা মিথ্যা প্রমাণ করার জন্য মিথ্যা যুক্তি আনে, মিথ্যা রেফারেন্স আনে, এটাও কোনো সমস্যা না। কিন্তু ডেঞ্জারাস, বিপজ্জনক হইলো তারা মনে করে মিথ্যা বলার মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়তেছে, জনগণ তাদের পছন্দ করতেছে। দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। এটা অ্যাবসোলিউট ফ্যানাটিসিজম তৈরি করে। তারা এর আগে নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট সংগ্রহ করলো, বাড়ি বাড়ি গিয়ে ভোট কার্ড সংগ্রহ করলো, ভোটার আইডি সংগ্রহ করলো। তখন জনগণ যখন প্রতিরোধ করে যখন অকথ্য ভাষায় গালাগালি করলো, তখন বলা হলো কি বিএনপির নেতারা নারীদের বিরুদ্ধে ইয়ে করতেছে। পরে আমরা দেখলাম নারীদের প্রতি তাদের যে অবস্থান, হ্যাঁ, তারা নারীদেরকে টেলিভিশন উচ্চারণ করা যায় না, হ্যাঁ, এরকম একটা শব্দ এইভাবে আখ্যায়িত করে তারা। এটা কেন আখ্যায়িত করে? কারণ একটা মেয়ের চরিত্র হনন করা মানে একটা মেয়েকে ভিকটিম করার আগে, একটা মেয়ের উপর অত্যাচার করার আগে তার চরিত্র হনন করতে হয়। এটা ক্লাসিক্যাল নিয়ম। এটা শুধু তারা কি মেয়েদের ক্ষেত্রে করে, ছেলেদের ক্ষেত্রেও করে। হ্যাঁ, আজকে ধরেন জাইমা রহমান একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আসুক বা একটা প্রোগ্রামের ছবি আসুক, সেটাকে নিয়ে তারা এমন অকথ্য কুরুচিপূর্ণ প্রচার প্রপাগান্ডা চালায়। হ্যাঁ, ইভেন বেগম খালেদা যখন অসুস্থ ছিল, ইভেন তারেক রহমানের দেশে আসা নিয়ে, খালেদার মৃত্যু নিয়ে, কোন জায়গায় তারা নোংরামির চূড়ান্ত পরিচয় দেয়নি? তারা সোশ্যাল মিডিয়াতে সকাল বিকাল সরকার গঠন করতেছে। বলে আজকে যে এই যে টাকা সহ ধরা পড়তেছে, শুধু টাকা সহ ধরা পড়তেছে এক জায়গায়, কতগুলো আমার কাছে যে পরিমাণ এখন সোশ্যাল মিডিয়ার বক্তব্য না, মেইন স্ট্রিম মিডিয়া, যে মিডিয়ার মতাদর্শিক পজিশনের সাথে আমরা একমত না, কিন্তু তাদের তথ্যনিষ্ঠতা বা প্রফেশনাল সাংবাদিকতার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। যেমন প্রথম আলোর যে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, সেটার ব্যাপারে আমার নিজেরই আপত্তি আছে। কিন্তু প্রথম আলো কোনো ভুয়া খবর দেয়, এটা আপনি সাধারণত বলতে পারবেন না, মানে তথ্যগত ভুয়া না। হয়তো বয়ানে আপনার সাথে মত পার্থক্য হবে, যে তার যে পলিটিক্যাল পজিশনটা সেটা আপনি হয়তো এগ্রি করবেন না, কিন্তু তথ্যগত বিকৃতি দেন। প্রথম আলো দিয়ে দেন কতগুলো খবর আছে আজকে,
হ্যাঁ, সাতক্ষীরাতে 7 লাখ টাকা পাওয়া গেছে অফিসে এবং একজন রিটার্নিং কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে। আপনার ধরেন যে এই প্রথমে ঢাকাতেও এরকম ঘটনা ঘটেছে। ঢাকাতে এর আগে আমি আপনাকে বলি, ম্যাজিস্ট্রেট নো ঢাকাতে স্বয়ং জামাতের আমির, আমি এই কথা বলছিলাম দেখে একটা টকশোতে জামাতপন্থী বুদ্ধিজীবী চিৎকার করে উঠছিল এই ঘটনা যে ঘটবে এটার ব্যাপারে আমি মোটেও অবাক হচ্ছি না। কারণ কি, আমি যেটা বলেছিলাম গতকাল কি মনে একটা আলোচনায় বললাম, স্বয়ং জামাতের আমির ঢাকা এই মিরপুরের যে আসন থেকে নির্বাচন করছে ঢাকা 15, সেখানে জামাতপন্থী আইনজীবী নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি চটকদার কথাবার্তা এবং কাঁচা কাঁচা মিথ্যা কথার জন্য বিখ্যাত পরিচিত, সে বিলিফলের এবং টাকা একসাথে বিলি করছে। সেই ভিডিও সবাই দেখলো, মেইনস্ট্রিম মিডিয়াতে নিউজ হলো। তারপরে সে ক্ষমা চাইলো, দুঃখ প্রকাশ করলো। হ্যাঁ, তারপরে বললো কি ওই লোক দরিদ্র, অভাবে আছে, এই জন্য তারা দিলাম টাকা, অভাবে আছে এতদিন। আমি একটু ইন্টারাপ্ট করি যে এই জামাতের জনপ্রিয়তা নাকি অনেক বেড়েছে, তরুণরা নাকি তাদের বিরুদ্ধে তাদের দিকে ঝুঁকে পড়েছে। এত যদি জনপ্রিয়তা থেকে থাকে, তাদের এই শেষ মুহূর্তে অর্থ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কেন? এটা আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। তার মানে জনপ্রিয়তার ব্যাপারটা ফেক, কৃত্রিম। বটস আর নট রিয়েল পিপল। বট ভোট দিলে তো তারা সরকার গঠন করতো, মেজর 300 আসনে জিততো তারা। হ্যাঁ, তার কোনো টেনশনই থাকতো না। কিন্তু বট তো আর ভোট দেয় না, ভোট দেয় রিয়েল পিপল, নাগরিকরা। এবং নাগরিকরা জানে ভোট কাকে দিতে হবে। দেখেন এখানে ফলে স্বয়ং জামাতের আমিরের আসনে যে ঘটনা ঘটলো, এটা শাস্তি কি? এটার শাস্তি হইল নির্বাচন বিধি। আর প্রিয়তে আপনি যদি দেখেন, এটা শাস্তি হলো 1.5 লক্ষ টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড। তো যে লোক করছে তারা কি আপনি শাস্তি দিছিলেন? এটা 25 দিনের ঘটনা। প্রশাসন কি তাহলে দেয় নাই? নির্বাচন কমিশন যদি শাস্তি দিত, যেই দলের প্রধান জামাতের আমিরের আসনে যখন এই ঘটনা ঘটে, এবং এটা যখন কোনো শাস্তি দেওয়া হয় না, 2 দিন আগে ঘটে, যখন শাস্তি দেওয়া হয় না, তার আগ দিয়ে তো তার আশকারা পাবেই। তারা যে হেলিকপ্টার ভরে টাকা নেয় নাই, আকাশ থেকে যে টাকা ছিটাই নেই, এতেই আমি খুশি। কারণ আপনি তো বিচার করেন নাই, আপনি দোষ খাইছেন। তারা যদি হেলিকপ্টার থেকে ক্ষতি যে টাকার বস্তা ফালাইতে হবে প্যাকেট, এত সক্ষমতা কি হয়েছে কেন? দেশি বিদেশি ফান্ড তো তাদের 15 বছরে তাদের তো আপনার টাকা, তাদের কর্মীদের। জামাত হইল সাউথ এশিয়ার সবচেয়ে রিচ পলিটিক্যাল অর্গানাইজেশন। তাদের কর্মী সমর্থক যারা, বেতনের একটা অংশ সংগঠনকে দেয়। কারণ তারা তো ওই যে টিকিট বেচছে, ওই টিকিট তো আর কেউ বেচতে পারে না। হ্যাঁ, টিকিট রিজার্ভ করে, বুক করে মনে করতেছে। তো ফলে এখন দেখেন এই যে আপনি যেটা বললেন, দেখেন কৃত্রিম হাইপ তৈরি করা এবং জনপ্রিয়তার কথা, তরুণদের মধ্যে জনপ্রিয়তা, এই যে মিত্রা আছে তরুণদের কাছে জনপ্রিয়তা, জুলাই সনদ, হ্যাঁ, আর পরিবর্তন চায়, আর কেউ পরিবর্তন চায় না। এইটা মানে এইটার চেয়ে নির্মম মিথ্যা কথা হাসিনাও বলে নেই। একটা উদাহরণ দিয়ে পয়েন্ট শেষ করি। জুলাই সনদ বা পরিবর্তন বা গণঅভ্যুত্থান কেন হয়েছিল? এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তো, নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্য তো, দল যার রাষ্ট্রসভার এটার জন্য তো আপনার দলই গণতান্ত্রিক না, আপনি ক্যাডার ভিত্তিক একটা রাজনীতি করেন, আপনাকে ওয়াশিংটন দিল্লি ক্ষমতায় দেখতে চায়। আপনি প্রিয় বক্তা মুফতি আমির হামজা ঘোষণা দিয়েছে আরো 6 মাস আগে যে ওয়াশিংটন চায় জামাত ক্ষমতায় আসুক। কিন্তু আপনি হাসিনাকে দিল্লি ক্ষমতায় দেখতে কথা বলছেন, মানে যদি ধরা যায় যে গণতান্ত্রিক না বলছেন, কিন্তু জামাত তো দাবি করে তাদের আসলে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হয়, তাদের পরিবারতন্ত্র নাই, কিংবা অন্য কেউ চাইলে নেতা হতে পারে না। জামাতের ইস্তেহার এবং জুলাই সনদ দুইটা যদি নেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। জুলাই সনদের কোথায় আছে আল্লাহর আইন চাই? তো জুলাই সনদ তো গণঅভ্যুত্থানের ফসল, এবং গণঅভ্যুত্থান তরুণরা করে, তরুণের আকাঙ্ক্ষা। তাহলে তরুণের আকাঙ্ক্ষা সে কোথায় বাস্তবায়ন করবে? আমরা একটা উদাহরণ দেন, একটা জায়গায় মানে বুঝান আপনি। জি। তো তার মানে কি? তার মানে এখানে সে সকালে শরিয়া, বিকালে গণতন্ত্র, হ্যাঁ, এগুলো তো বলতেছে, 3 বেলা সরকার গঠন করতেছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে কি সে রিলায়েবল একটা পলিটিক্যাল ফোর্স না। তার যদি পলিটিক্স থাকতো তাহলে তো এগুলোর আশ্রয় নিতে হইতো না। এখন সে টাকা ছড়াচ্ছে, করতেছে এগুলো। আগামী দিনে সে যে ভায়োলেন্স করবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অলরেডি বিভিন্ন জায়গায় সে লাঠি ঠেঙ্গা আইনা আপনার মজুত করতেছে। তার মানে আপনার যদি রাজনীতি থাকে, জনগণের সাথে সম্পর্ক থাকে, আপনি কি করবেন? আপনি জনগণের কাছে আপনার পলিসি নিয়ে যাবেন, আপনার প্রস্তাবনা নিয়ে যাবেন, আপনি বলবেন যে হ্যাঁ, আমাকে ভোট দিলে আমি এইগুলো করবো। কিন্তু আপনার তো ফিক্সড কোনো পলিসি নেই, আপনার সেলফ কন্ট্রাডিকশন। আপনি কি করবেন আপনি এটা জানেন না, এই জন্য আপনি সবসময় হাইপের উপর নির্ভর করেন। হ্যাঁ, আপনি বলেন যে তরুণরা আমার চায়, আমি গণঅভ্যুত্থানের প্রতীক। কোথায় গণঅভ্যুত্থানে আপনি ছিলেন? আপনার তো 5 তারিখের আগে আপনার বেশিরভাগ লোকের আমরা দেখিই নেই। জি, জনাব দুদু, আপনি যদি একটু যোগ করতে চান। আমরা এর আগে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের জরিপ দেখেছি। আজকে 7টি প্রধান জরিপের ফলাফল বিশ্লেষণ করে দ্য নিউ ইয়র্কের এডিটোরিয়াল বলছে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি। তাদের ধারণা, তাদের পূর্বাভাস, বিএনপি পাবে 185টি, জামাত পেতে পারে 80টি। এই জরিপ কি আসলে আমলে নেওয়ার মতো? মানে আপনারা কি মনে করেন যে এরকম হতে পারে? এক বিন্দু আমলে নেওয়ার মতো না। বিএনপি কতটি পেতে পারে? বিএনপি কতটা পাবে সেটা আলোচনা পরে।
জামাত 85টা 80টা। 80টা কোন কারণে? তাদের জরিপে সে আন্দোলন করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, তাই তো নাকি? এবং তরুণদের 40% তাদের দিকে তো ঝুঁকিয়েছে। তাদের দিকে। তো বিএনপিকে ঘরে বসে বসে ঘুমাইছে, সিগারেট বিড়ি খাইছে, আর কোনো কাজ করে নাই। এখানে যদি তাদের ভোট 10টাও দিই একক ইলেকশনে, এর আগে নাই তো 15টাও দিই, তো দ্বিগুণ হলে কত হয়? দ্বিগুণ। এই মানে লড়াই আগে সংগ্রাম যদি তাদের 18টি আন্দোলনের ধরা জন্য হয়, না না 18 দ্বিগুণ হলে 36টা হতে পারে। 36 না, 15টা দিলে পরে 30টা হবে, 35টা হবে, তাই তো? বিএনপি কখনো 185টা সিট পায় নাই সরকার গঠনে, 200-এর ঊর্ধ্বে। 193 যদি দ্বিগুণ পেয়েছে। হয় তাহলে 400 সিট পাবে তো। বিএনপি দ্বিগুণ, জাস্ট লাইক দ্বিগুণ যদি হয়। লড়াই করছে তো। বেগম জিয়া একমাত্র 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে আর কেউ এত দীর্ঘ সময় জেল খাটে নাই, যার চিকিৎসা হয় নাই। তার প্রতি যে মানুষের সহানুভূতি, তার প্রতি যে শ্রদ্ধা, এই তার জানাজাতে তো আমাদের তাকালে তো আমরা এটা স্পষ্ট হয়ে যাবে যে জনসমক্ষে ভালোবাসা, পরিণত হয়েছিল। তাই তো? তার মৃত্যুর যে আবেগ, এটা তো নির্বাচনে ক্যাশ হবে নাকি? না, বিএনপি এটা এই ব্যবহার করবে না। সরকারের, এই দেশের সরকার পরিচালনা নয় এখনো পর্যন্ত, যদি মানে হিসাবের মধ্যে আছে, ত্রুটি বিচ্যুতি সব সরকারে থাকে, তুলনামূলকভাবে এখনো পর্যন্ত সরকার পরিচালনা করে বিএনপি টিকে শুধু নাই, জনপ্রিয় একটি রাজনৈতিক দল, সময়ের প্রশ্নে কখনো আপোষ করে নাই, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা প্রশ্নে আপোষ করে না। এই জন্যই তো আপোষের নেত্রী তিনি। তো তার যদি ভাবমূর্তি আমি ধরে নিই, ঠিক আছে, ওই যে দ্বিগুণের কথা বলছি, ওরা 3 গুণ হলে এটা হবে। এগুলো সব মিথ্যার যে বেসাতি বলে না, মানে এটা যে ভয়াবহভাবে। নিশ্চয়ই আপনার মাঠ পর্যায়ের ফলাফল বিশ্লেষণ করছেন বা না না, মাঠ পর্যায়ের ফলাফল নানা বিশ্লেষণ ধরনের করতো না, আলোচনা ওদের করছেন। একটা নির্দিষ্ট ভোট আছে। এটা ওই যে ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশনে যেটা থাকে, ভালো করলেও ভোট দেবে, মন্দ করলে। আর বিএনপির ভোট তো আছেই একটা, তার সঙ্গে প্লাস যারা গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয়, লড়াইয়ের প্রতি যাদের শ্রদ্ধাবোধ আছে, সংগ্রামের প্রতি যাদের শ্রদ্ধাবোধ, এগুলো তো প্লাস হবে। তাহলে বিএনপির ভোট কমে যাচ্ছে ওই জরিপে, যে জরিপের কথা বললেন, আর ওদের আছে 10 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে জরিপ কারা করছে, এইখান থেকে আপনি খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন। রাত পেরোলেই মানে আমরা জানি যে রেজাল্টটা কি হবে। কালকের জিনিসটা প্রভাবিত করার জন্য একটি মহল, যারা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করে না, এই 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 যে বলছেন জরিপ টরিপ যেগুলো হচ্ছে, জরিপ অনেক দেশে হয়, এমনকি মানে বুট ফেরত একটা জরিপ হয়, সে যেটা মার্কিন নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। জায়গায়। সেই জরিপ আর এই জরিপের ভিতরে যে পার্থক্য, সেটা হচ্ছে ভিউয়ার্স বাড়ানোর মতো। দিলাম একটা জামাতের গালি, হঠাৎ করে পক্ষে থাক বিপক্ষে থাক, একটা ভিউয়ার্স বাড়াবে, আমি ডলার পাবো। এই জরিপ অনেকটা ওই রকম। এই জরিপের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই আমার বিবেচনায়, বরঞ্চ এই জরিপ আরও বিএনপিকে এগিয়ে দেবে। জি। কারণ এই জরিপ যারা করছে তাদের রহস্য সম্বন্ধে মানুষ স্পষ্টতই মানে আরো বেশি সতর্ক। যে ভোট কেন্দ্রে যেত না বিএনপি বা দানের শেষকে ভোট দেওয়ার জন্য, সেও এখন যাবে। এমনিতে আপনাদের ধারণা কি জামাত আসলে কতটি আসন পেতে পারে? আমি সংখ্যার বিচারে যাব না, মোটামুটি ধারণা। হ্যাঁ। তো ওই আমি তো শুরুতেই বলে দিছি, দ্বিগুণ হলে পরে তারা 20টার ঊর্ধ্বে যাবে না, জি। দ্বিগুণ হলে। আর বিএনপি 20টা হলে পরে 400 হয়ে যাবে, তাহলে তার সিটই নাই।